চৌধুরী বাড়ির সবাই ডিনার করে খোশ গল্পে মেতে উঠেছে। তবে প্রত্যেক দিনের মতো আজও বিপরীত কিছু হয়নি। আজও আবরার আরহাম গম্ভীর হয়ে নিজেদের ভেতর আলোচনা করতেছে। অন্যদের গল্প শোনা বা অন্যদের সাথে গল্প করার মতো কোনো আগ্রহ ওদের নেই। তবে আবরাজ নিজেদের ভেতরে আলোচনা করতে করতে বারবার আরো চোখে মেহেকের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই আসিয়া চৌধুরী আবরাজের উদ্দেশ্যে বলল, আসিয়া, তা বাবা আবরাজ, ভাবি মা, এর থেকে তো সবই শুনলাম, তবে আমি একটা বিষয় বুঝতেছি না। আবরাজ, কোন বিষয়ে ফুপু? আসিয়া, হঠাৎ তোমার আর মেহেকের বিয়ের বিষয়টা। আসিয়া চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে আবরাজ একটু চুপ করে থাকলো। অতঃপর নীরবতা ভেঙে বলতে শুরু করলো, আমি যখন দেশে আসি তারপরই চলে যাই মেহেকের খোঁজে। কারণ আমি জানতে পেরেছি মেহেক এখন দিনাজপুর হেলিস্থল বন্দরের পাশে শ্যামপুর গ্রামে থাকে। আমি যখন যাই তখন মেহেক মাত্র এসএসসি দিয়ে রেজাল্ট হাতে পেয়েছে। তবে ওর মামা মামি মেহেককে কলেজে ভর্তি করে দিবে না। আমি এই বিষয়টা জানতে পারি। তারপর ওর এক বান্ধবীকে বলি, আমি মেহেককে পছন্দ করি, বিয়ে করতে চাই, তবে এই কথা যেন সে মেহেককে এখনই না বলে। তারপর ওর সহযোগিতায় আমি মেহেকের সাথে পরিচিত হই। তারপর ধীরে ধীরে কথা বলি এবং আমি যে ওর সম্পর্কে জানি, তবে মেহেককে কোনো দিনও বলিনি যে আমি ওর চাচাতো ভাই। কারণ আমার জানা মতে মেহেকের ওপর তখনও আমাদের শত্রুরা নজর রেখেছিল। কেন নজর রেখেছিল এই কথাটি আমি এখনই বলবো না। ওই কারণটা মেহেক নিজেও জানে না। তারপর থেকে কথা বলতে বলতে এক প্রকার আসক্ত হয়ে যায়। আমি তো মেহেককে বিয়ে করেই, কারণ ভালো মাকে কথা দিয়েছিলাম। তবে মেহেককে তো আমার প্রতি অনুভূতি সৃষ্টি করতেই হবে। তবে আমি জানতাম না মেহেকের এ কথা বলতে বলতে আমার প্রতি অনুভূতি সৃষ্টি হয়েছে। এভাবে চলে সময়। দেখতে দেখতে মেহেক এইচএসসি পরীক্ষায় দেয়। ওর সকল খরচ আমি বহন করি। তবে কলেজ থেকে মেহেককে বলেছে ওর সকল খরচ কলেজ কর্তৃপক্ষ বহন করবে। কথাটা আমি বলতেই বলেছিলাম। মেহেকের পরীক্ষায় রেজাল্ট দেয়, মেহেক গোল্ডেন পায়। তবে ওর মামাতো বোন পায় 4.30। এতে ওর মামি ক্ষিপ্ত হয়ে এক বুড়োর সাথে মেহেকের বিয়ে ঠিক করে। মেহেকের থেকে ফোন কেড়ে নিয়েছিল ওর মামি, আর আমিও ব্যস্ত ছিলাম। সব মিলিয়ে ওর বিয়ে বিষয় জানতে আমার দেরি হয়। যখন জানতে পারি দ্রুত চলে যায় শ্যামপুর। তারপর মেহেককে পালিয়ে নিয়ে আসি ঢাকায়। আবরাজের মুখ থেকে এমন কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখনই আরিশ বলে, আরিশা পুরাই ঝাক্কাস ভাইয়া, একদম সিনেমা ফেল। জিও ভাইয়া, জিও। আরিশার মুখ থেকে এমন কথা শুনে আবরার আরিশার মাথায় চাটি মারে। আরিশা আবরারের হাতে চাটি খেয়ে বুঝতে পারে আবারও ভুল সময় ভুল ডায়লগ দিয়েছে। ওর সাথে সাথে জিহ্বায় কামড় দেয়। আরিশার এমন রিয়াকশন দেখে সবাই হাসতে শুরু করে। তবে আসিফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিশার দুষ্টুমি ভরা মুখের দিকে। এই বিষয়টি কেউ খেয়াল না করলেও রুষা খেয়াল করেছে। রুষা মনে মনে ভাবতেছে, আমরা দুই ভাই বোন ফেঁসে গেলাম, ভালোবাসা নামক ফাঁদে আটকে গেলাম। তবে এই সম্পর্কে আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে আল্লাহ জানে। আমাদের জন্য অভিশাপ হিসেবে বলি আর ভিলেন হিসেবেই বলি, সমস্যা একটাই, শেখ বংশের রক্ত আমাদের শরীরে। কথাটি ভাবতে ভাবতে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সবার আড়ালে রুষা সেই পানি মুছে নিল। তবে তার মেহেক ঠিকই দেখেছে। মেহেক ভাবতেছে, রুষা হঠাৎ কি হলো, ও কান্না করতেছে কেন? যাই হোক, এই বিষয়ে পরে রুষার সাথে কথা বলা যাবে। সবার সাথে মজা করতেছি, আগে মজা করিনি। কথাটি ভেবেই আবারও সবার সাথে খোশ গল্পে মজে গেল। আসিফ, তা আরহাম ভাইয়া, তোমারা জারিন আপু প্রেম কাহিনীটা বলো শুনি। আরহাম বিদ্রুপে স্বরে বলল, আরহাম, যেখানে প্রেমই ছিল না সেখানে আবার কিসের গল্প? আরহামের মুখ থেকে এমন কথা শুনে আসিফ অবাক হয়ে গেল। আসিফ, মানে আমি শুনলাম জারিন আপু আর তোমার নাকি লাভ ম্যারেজ। আরহাম তাচ্ছিল্যের সাথে বলল, আরহাম, শেখদের সাথে আবারও ভালোবাসা মাই ফুড। শেখরা ভালোবাসতে জানে না,
শেখরা শুধু কেড়ে নিতে জানে। ঘৃণার সাথে বলল। আরহামের মুখ থেকে এমন কথা শুনে জারিন মাথা নিচু করে নিল। আসিফ রুশান মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। আসাদ মির্জা আরো চোখে ভাতিজির নিচু মাথার দিকে তাকিয়ে আছে। ভাতিজির শুকনো মুখ, শরীরে ছোপ ছোপ লাল দাগ, আর মাথা নিচু করতে দেখে তার বুকের ভেতর টুক করে উঠল। সেই সাথে রাগ উঠে গেল আরহামের প্রতি। রাগী চোখ নিয়ে আরহামের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আসাদ, ও আচ্ছা, চৌধুরীদের ভালোবাসার নমুনা তো ভালোই দেখতে পাচ্ছি। শরীরে ফস্কার দাগ, কথায় কথায় বাড়ির বউকে অপমান, এটা বুঝি চৌধুরীদের ভালোবাসার নমুনা? আসাদ চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে আবরার আরহাম একসাথে হেসে উঠল। তাদের হাসি দেখে আসাদ মির্জা ভড়কে গেল। তিনি ভালোভাবেই বুঝতে পেরেছে এই তিন ছেলে কোনো সাধারণ ছেলে না, আর এরা মুখের ওপর অপমান করতে ভালোবাসে। আরহাম বিদ্রুপের সাথে উত্তর দিল, আরহাম, ওহ রিয়েলি? চৌধুরীদের ভালোবাসা নিয়ে আপনার সন্দেহ আছে? আসাদ মির্জা নিজের রাগকে বজায় রেখেই উত্তর দিল, আসাদ, চোখের সামনে প্রমাণ থাকলেও তো সন্দেহ থাকবেই। আবার হেসে উঠল তিন ভাই। বাকিরা নীরব দর্শকের মতো ঠান্ডা যুদ্ধ দেখতেছে। তবে জারিন অবাক হয়ে তার চাচুকে দেখতেছে। তার চাচু তার জন্য লড়াই করতেছে। হ্যাঁ, এটা বুঝি রক্তের টান। ভাতিজির এই অবস্থা দেখতে না পেরে এই ঠান্ডা যুদ্ধ লাগিয়েছে তার চাচু। আরহাম, ফুপি, তুমি কার সাথে এত বছর সংসার করলে যে এখনো তোমার ভালোবাসায় বুঝলো না? দেখো প্রমাণ চাচ্ছে, তা প্রমাণ দাও ফুপি। আরহামের এমন বাঁকা কথায় ভড়কে গেল আসাদ মির্জা। এই ছিল তো ধুরন্ধর চালাক, এ তো এখন বউয়ের সাথে তার লড়াই বাঁধাবে। তখনই পাশ থেকে আবরার বলল, আবরার, বুঝলে ভাইয়া, সে কিন্তু শেখ পরিবারের সকল অস্তিত্ব মুছে দিয়েছে, অথচ শেখ পরিবারের নামটুকু কটু কথা শুনতে রেগে আগুন। পড়লে কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাঁধে, তাই না ফুফাজান? শেষের কথাটাই একটু টেনে বলল। আসাদ মির্জা নিজের বিবৃত অবস্থায় বুঝতে দিল না। গম্ভীর স্বরে বললেন, আসাদ, তাহলে তো আমি বলতে পারি। আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন থাকলে তোমার ফুপিকে দেখলেই বুঝতে পারবে আমরা ভালোবাসতে জানি কি না। এতক্ষণ সবকিছু নীরবে শান্তভাবে শুনেছিল আবরাজ। এখন বাঁকা হাসি দিয়ে বলল, আবরাজ, ও তাই নাকি? তা আমার ফুপুর দিকে তাকিয়ে কি দেখব? তার কনুইয়ের নিচের ক্ষতটা নাকি গলার হাতে নখ বসে যাওয়ার আসারটা? কোনটা একটু বলে শুনি। আবরাজের মুখে এমন কথা শুনে চৌধুরী বাড়ির সবার সাথে সাথে আসিফ রুশা এক অবাক হয়ে আসাদ আর আসিয়ার দিকে তাকালো। রেহানা চৌধুরীর সাথে সাথে উঠে গিয়ে আসিয়া চৌধুরীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে হুয়াক করে ছেড়ে বলল, মা, তুমি আমার আসিয়ার শরীরে আঘাত করছো? তোমার এত বড় সাহস? রেহানা চৌধুরী রেগে আগুন হয়ে আছে। সাথে সাথে আসিয়া চৌধুরী তার ভাবি মাকে জড়িয়ে ধরে শান্ত করলো। তবে আসিয়া চৌধুরী নিজেও ভাবনায় আছে। সে তো মেকআপ দিয়ে গলা দাগটা ঢেকে রেখেছিল আর ফুল হাতায় ব্লাউজ পরেছিল। তাহলে তার ভাতিজারা কিভাবে বুঝতে পারলো তার এই ক্ষতর কথা? আসিয়া চৌধুরী ভাতিজাদের চোখের দিকে তাকিয়ে ভয়ে আঁতকে উঠল। এই চোখ দিয়ে যেন তারা আসাদ মির্জাকে ভস্ম করে দিচ্ছে। এখানে বাড়ির লোকজন না থাকলে উনি শিওর আসাদ মির্জার শরীরে হাত তুলতেও তার ভাতিজারা দ্বিতীয়বার ভাবত না। উনি সাথে সাথে তার ভাতিজাদের কাছে চলে গেল আর তাদের শান্ত করতে লাগলো। আবরাজ গম্ভীর স্বরে মেহেককে ফার্স্ট এইড বক্স আনতে বলল। মেহেক সাথে সাথে দৌড়ে চলে গেল। আসিফ তড়ির গতিতে উঠে গিয়ে দাঁড়ালো বাবার সামনে। আসিফ, বাবা, তুমি মায়ের শরীরে আঘাত করছো কেন? ছেলের মুখে সরাসরি এমন কথা শুনে আসাদ মির্জা ঘামতে লাগলো। সে জানে তার ছেলে তার মাকে কত ভালোবাসে। এর আগে ছেলের চোখে তার জন্য যে সম্মান দেখেছিল আসাদ মির্জা, আজ থেকে হয়তো সেই সম্মান তিনি আর দেখতে পাবে না। তবে তিনি এটাও ভালো করে বুঝে গেছেন তার সামনে বসে থাকা তিনজন যুবকের সাথে শত্রুতা বাড়ানো মানে নিজের পায়ে নিজেরই কুড়াল মারা। আসাদ মির্জার নীরবতা দেখে আসিফ যা বুঝে গেছে
তার বাবা যে তার প্রশ্নের উত্তর দিবে না। সে ভালোভাবেই বুঝে গেছে তাহলে কি চৌধুরী বাড়ির ছেলেদের কথা সত্যি, শেখ পরিবারে কেউ কাউকে ভালোবাসতে পারে না। তাহলে তার মনে সে বসন্তের ফুল ফুটেছে, এটার কি হবে? চৌধুরী 3 ছেলে মরে গেলেও তার বোনকে শেখ পরিবারের কারোর সাথে বিয়ে দেবে না। আসিফের এমন ভাবনার মধ্যে মেহেক দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। আবরাজ নিজ হাতে ফুপির হাতটা জীবাণুমুক্ত করে নীলকোয়েট ব্যান্ডেজ করে দিল। সবাই মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো ফুপির প্রতি ভাতিজার ভালোবাসা। ভাতিজার এমন যত্ন দেখে আসিয়া চৌধুরী আগে আপ্লুত হয়ে আবরাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এখন আবার কি এলো ভাবতে লাগলো সবাই। ঠিক তখনই আরহাম গম্ভীর স্বরে বলল, আরহাম, জারেন গিয়ে দেখো কি এলো। তখনই পাশ থেকে মেহেক বলে উঠল, মেহেক, ভাইয়া ভাবি তো অসুস্থ, ভাবি থাকুক, আমি গিয়ে দেখতেছি। তখনই আরহাম গম্ভীর স্বরে বলল, আরহাম বনু, যাকে যেতে বলেছি সে যাবে। আমি এক কথা 2 বার বলতে পছন্দ করি না। আরহামের মুখ থেকে এমন কথা শুনে জারিন কষ্ট পেল, তবে নিজেকে স্বাভাবিক রাখলো। জারিন দরজা খুলে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা আমজাদ শেখ, চাচা আমজাদ শেখ, বোন এরিন শেখ। তাদের এই সময় এ বাড়িতে দেখে জারিন শুকনো ঢোক গিলল। আমজাদ, কেমন আছিস মা? বাবার কথা শুনে জারিন তাচ্ছিল্যের সাথে বলল, জারিন, তা শুনে আপনার কাজ আছে বলে তো মনে হয়। কি জন্য এসেছেন তাই বলেন। পাশ থেকে আমজাদ শেখ বলল, আমজাদ, জারিন, বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তোমাকে কি এই শিক্ষা দিয়েছি আমরা? জারিন বিদ্রুপের সাথে বলল, জারিন, অবশ্য কোনো ভালো শিক্ষা দিছে বলে তো আমার মনে পড়ে না। মেয়ের মুখে এমন তেরা কথা শুনে রেগে আগুন হয়ে যাচ্ছে আমজাদ শেখ। তবে এখন মেয়ের সাথে ঝামেলা করার সময় না। এখন যা করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে, বুঝে শুনে করতে হবে। জারিন, আসুন, ভেতরে আসুন। আমজাদ শেখ, আমজাদ শেখ। এরিনে দেখে সবাই অবাক হলেও কোনো ভাবান্তর হলো না ওদের 3 ভাইয়ের। যেন ওরা জানতো এদের আগমনের কথা। আমজাদ শেখ আর আজাদ শেখ এত বছর পর তাদের ছোট ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরল। আসাদও তার বড় ভাইয়ের জড়িয়ে ধরে কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপ করল। আমজাদ শেখ যখন ভাতিজা আসিফের দিকে এগিয়ে যাবে তখনই আসিফ তাদের উদ্দেশ্যে বলল, আসিফ, ওইখানেই থেমে যান। আপনাদের সম্পর্কে আসাদ শেখ পর্যন্তই। আসিফ মির্জা বা রুশা মির্জার সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। ভাতিজার মুখে এমন কথা শুনে আমজাদ এবং আসাদ অপমানিত বোধ করল। তবে আসাদ মির্জার বুকের ভেতর ধক করে উঠেছে। ছেলে আজ তাকে বাবা বলে ডাকেনি, নামের শেষে মির্জাও বলেনি, শেখ বলেছে। তাহলে কি তার সাথে তার ছেলের সম্পর্কে ফাটল ধরেছে? বাবা ছেলের সম্পর্কেও কি ফিকে হয়ে যায়? হয়তো যায়, না হলে আসিফ কেনই এত পরিবর্তন হবে? বাবার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমজাদ আর আসাদ আসিফকে কিছু না বলে আয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, আমজাদ, তাই ভাই সাহেব, কথা ছিল আবরাজের সাথে আমার ছোট মেয়ে এরিনের বিয়ে দেব আমরা। আবরাজ যেহেতু বিয়ে করে নিয়েছে, তাই আমরা চাচ্ছিলাম নিজেদের ভেতরে সম্পর্ক নষ্ট না করে অন্যভাবে সম্পর্কটা আরো মজবুত করি। আয়ান চৌধুরী গম্ভীর স্বরে বলল, বাবা যা বলবেন সোজা ঝাপটা বলেন, এরপর হেয়ালি করে কথা না বলে। আমজাদ শেখ মৃদু হেসে বলল, আমজাদ, আমার বড় মেয়ে জারিন এই বাড়ির বউ, আমার ছোট মেয়ে এরিন অনেক আদরের। ওই মেয়ে সিউর ও না, তাই আবরাজের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম যেন 2 বোন একসাথে থাকে। কিন্তু আবরাজ যেহেতু বিয়ে করেই নিয়েছে, সেহেতু আমি কি বলি, আমরা আপাতত ছোট ছেলে আবরারের সাথে এরিনের বিয়েটি দিই। তাহলে আমাদের ভেতরে যতটুকু ভুল বুঝাবুঝি ছিল তা নিজেদের ভেতরেই মিটে যাবে। ছেলে মেয়ে দুজনই আমাদের। কি বলেন ভাই সাহেব? আয়ান চৌধুরী কি বলবে ভেবে পেল না। আরো চোখে তিনি ছেলেদের দিকে তাকিয়ে দেখলেন ওদের মুখের রহস্যময়ী হাসি, যেন ওরা এই দিনের অপেক্ষায় ছিল। ছেলেদের মুখে রহস্যময় হাসি দেখে উনি বুঝে গেলেন এটা ঝড় আসার
পূর্বাভাস। ঠিক তখনই পাশ থেকে আসাদ বলল, আসাদ, অতি উত্তম প্রস্তাব। তৃতীয় বোন একসাথে থাকলে সংসারে ঝগড়া ঝামেলা কম হবে। ভাইয়ের মুখে এমন কথা শুনে আমজাদ শেখ মৃদু হেসে যায় ছাই জানালো। কিন্তু সবার মুখে এমন কথা শুনে রুষা বুকটা জ্বলে যাচ্ছিল। এই তার বাবা, যে বাবা রুষা বলতে পাগল ছিল, আর আজ তার বাবা তার মেয়ের কথা চিন্তা না করে তার ভাতিজির কথা ভাবতেছে। আর কেউ না জানলেও তো তার বাবা অত্যন্ত জানে যে তার মেয়ে রুষা আবরারকে ভালোবাসে। তারপরেও তার বাবা কিভাবে পারলো এই কাজটা করতে? রুষার চোখটা জ্বালা করতেছে। তার বাবার দিকে তাকাতেও তার ঘৃণা হচ্ছে। আয়ান চৌধুরী গম্ভীর স্বরে বলল, বাবা, আমরা আপাতত আবরারের বিয়ের বিষয়টা নিয়ে ভাবতেছি না। আমজাদ ছেলে মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তাহলে দেরি করে কি হবে বলেন? এতদিনে ভাবেননি, আজ না হয় ভাবলেন। কি বলবেন ভাই সাহেব? আমজাদ শেখের কথা শুনে আবরার তাচ্ছিল্যের সাথে বলল, আবরার, বুঝলেন আঙ্কেল, কয়েকদিন আগে সেকেন্ড হ্যান্ড একটা ফোন নিয়েছিলাম বলে আপনার বড় মেয়ে আমাকে নিয়ে মজা নিল। অথচ যাকে বিয়ে করব আমার সেই বই যদি সেকেন্ড হ্যান্ডে, তাহলে শুধু আপনার মেয়ে কেন, পুরো ঢাকা শহরে মানুষ আমার সাথে মজা নিবে, বলবে দেখ গ্রোট আবরার আয়ান চৌধুরী অন্যের ব্যবহার করে ফেলে দেওয়া জিনিস বিয়ে করে তা আবার সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। আবরারের মুখে এমন কথা শুনে আমজাদ শেখ রেগে অগ্নি ফর্সা হয়ে গেল। বলল, আমজাদ, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কিভাবে হয় আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়ার? তোমাকে তো আমি আমজাদ শেখের কথা শেষ হওয়ার আগেই আরহাম পাশ থেকে সিটি বাজিয়ে ওঠে। আরহাম আবার কে? আমার শ্বশুর তো চেতে গেছে। এক কাজ কর, আমার অনেক দিনের শখ জামাই শ্বশুর একসাথে রোমান্টিক মুভি দেখবো। যা পেন্ট ড্রাইভ নিয়ে সে টিভিতে রোমান্টিক মুভি দে। আজ জামাই শ্বশুর একসাথে রোমান্টিক মুভি দেখে শ্বশুরের মাথা ঠান্ডা করব। আরহামের মুখে এমন কথা শুনে আজাদ বিকৃত হয়ে গেল। ছেলের এমন লাগামহীন কথা শুনে আয়ান চৌধুরী কাশি উঠে গেল। রেহানা চৌধুরী ভাবতে লাগলো, তার ছেলে এই কথা তারা কি বুঝালো। অপরদিকে আরহামের দিকে তাকিয়ে আবরার বাঁকা হাসি দিল। পেন্ট ড্রাইভ আনতে গেল। আমজাদ শেখ আরো চোখে আবরাজের দিকে তাকালো। দেখতে পেল আবরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে, যেন এসবে তার কোনো যায় আসে না। আবরার পেন্ট ড্রাইভ এনে টিভিতে কানেক্ট করলো। আরহাম আমজাদ শেখের হাত ধরে তার পাশে বসালো আর বলল, আরহাম শ্বশুর মশাই, যা কথা হবে পরে হবে, আজ আগে জামাই শ্বশুর রোমান্টিক মুভি দেখব, তারপর বাকি কথা হবে। তখনই আবরার টিভিতে একটা ভিডিওতে ক্লিপ চালু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে এরিন রাতের বেলা মদ খেয়ে একটা ছেলে হাত ধরে হোটেল রুমে ঢুকতেছে। এতটুকু দেখে রেহানা চৌধুরী মেহেক আরিশা আর রুষাকে নিয়ে রান্নাঘরে চলে গেল। পিছন পিছন আছে চৌধুরীও গেল। তারপরে সিনে দেখা যাচ্ছে ওই ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে এরিন। আসাদ আর আয়ান চোখ খিজে বন্ধ করলো। আমজাদ, বন্ধ করো এসব। তারা, আজাদ, একটা কাজ আছে, আমাকে দ্রুত সেখানে যেতে হবে, চল। আরহাম আমজাদ শেখের হাত ধরে বলল, আরহাম, আরে শ্বশুর মশাই, 1 ঘন্টা মুভি 2 মিনিট দেখে আপনি এত উত্তেজিত হবে? আরে বসুন না, জামাই শ্বশুর একসাথে রোমান্টিক মুভি দেখি। আমজাদ শেখ আরহামের থেকে হাত ছাড়িয়ে নিজে দ্রুত চলে গেল চৌধুরী বাড়ি থেকে। তার পেছন পেছন আসাদ শেখ এবং মাথা নিচু করে এরিন গেল। তারা চলে যেতেই আবরার জোরে হেসে দিল। আয়ান চৌধুরী রেগে বলল, বাবা, হতচ্ছাড়া এসব ছাড়বি, আগে ইশারা দিলে তো আমি উঠে যেতাম। আবরাজ বিদ্রুপ করে বলল, আবরাজ, কেন বাবা, তুমি কি বিয়ের সাথে বসে রোমান্টিক মুভি দেখতে চেয়েছিলে? বাবা, চুপ থাক বেয়াদব, আমি তোর বাপ হই, বাপ, একটু তো সম্মান দে। আজাদ শেখ এরিন চলে যেতে রান্নাঘর থেকে সবাই ড্রয়িং রুমে এলো।
রুষা তার বাবার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিল। মেয়ের মুখে এমন হাসি দেখে আসাদ বুকের ভেতর জ্বালা করতেছে। সব দিকে তাল মিলিয়ে চলতে গিয়েও কি তাহলে সে তার নিজের ছেলে মেয়ের চোখেই খারাপ বাবা হয়ে গেল? পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আয়ান চৌধুরী বলল, বাবা, কাল সকালে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে বের হব। যেহেতু আসিয়াও এসেছে, সবাই মিলে দিনাজপুর গিয়ে আইমানের কবর জিয়ারত করে আসব। আর ওইখানে কিছু কাজ আছে, শেষ করে আসব। সবাই আয়ান চৌধুরীর কথায় সম্মতি জানায়। অপরদিকে মেহেক পড়েছে মহাচিন্তায়। মেহেককে চিন্তিত দেখে আবরাজ গিয়ে বসলো মেহেকের পাশে। ঘোর লাগা গলায় বলল, আবরাজ, মায়াবতী, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এখন একা না, তোমার পুরো পরিবার আছে। তোমার পাশে তোমার মন্ত্রী মশাই আছে। এখন একটু শক্ত হও। তোমার উপর করা প্রত্যেকটা অন্যায়ের হিসাব নিতে হবে। মেহেক, ওরা যদি সবার ক্ষতি করে দেয়, আবরাজ মন্ত্রী, আবরাজ আয়ান চৌধুরী বউ, এতটুকুতে ভয় পেয়ে গেলে চলবে? তোমাকে সাহস হতে হবে। কেউ হবে না সাহসী। মেহেক এটা দম নিয়ে বলল। মেহেক, হ্যাঁ, হবে সাহসী। আবার ওপর করা প্রত্যেকটা অন্যায়ের হিসাব নেব আমি। এরপর সবাই ঘুমোতে গেল। সবাই ঘুমিয়ে গেলেও ঘুম নেই আসাদ মির্জার চোখে। সে লক্ষ্য করেছে তার ছেলে মেয়ে এখন তাকে ঘৃণার দৃষ্টিতে দেখতেছে। ছেলে মেয়ের চোখে বাবার প্রতি ঘৃণার দৃষ্টি থেকে কোনো বাবা স্থির থাকতে পারে না। তেমনি আসাদ মির্জাও পারতেছে না বাংলাদেশে আসার পূর্ব মুহূর্তেও স্ত্রীর উপর করা অত্যাচারও তাকে পুরো করে খাচ্ছে। এতগুলো বছর স্ত্রীকে সসম্মানে রেখে বাংলাদেশে আসার পূর্ব মুহূর্তে আঘাত করে চৌধুরী পরিবারের 3 ছেলের চোখে বিষ হয়ে আছে সে। আয়ান চৌধুরীও সন্তুষ্ট না, আবার ছেলের চোখের দিকে তাকাতেও পারছে না। সব মিলিয়ে আসাদ মির্জা অপরাধ বাঁধে ভুগতেছে। সকালবেলা চৌধুরী বাড়িতে রেহানা চৌধুরী সবাইকে তাড়া দিচ্ছে দ্রুত বের হওয়ার জন্য। সবাই রেডি হলো। ঘুম পাগলা আবরারের খবর নেই। গভীর রাত পর্যন্ত 3 ভাই আলোচনা করেছে দিনাজপুর গিয়ে কিভাবে কি করতে হবে না করতে হবে। এই জন্য ঘুমাতে দেরি হয়ে তাই এখনো আবরার ঘুম থেকে উঠতে পারেনি। রেহানা চৌধুরী তো আর এই বিষয়টা জানে না। তিনি আবরারকে বকেই যাচ্ছে। রেহানা চৌধুরীর অবস্থা রেখে রুষা বলল, রুষা, মামি, তুমি শান্ত হয়ে বসো, আমি দেখতেছি। আমি আবরারকে ঘুম থেকে তুলে নিয়ে আসতেছি। রেহানা চৌধুরী ক্লান্ত মুখে বলল, মা, যা মা, গিয়ে কান ধরে তুলে নিয়ে আয়। রেহানা চৌধুরীর মুখে এমন কথা শুনে সবাই ঠোঁট চেপে হাসি আটকে রাখতেছে। এদিকে রুষার মনের ভেতর তো ঘন্টা বাজতেছে। রুষা চলে গেলে আবরারের রুমের দিকে, আবরারের রুমের সামনে গিয়ে দরজা কয়েকবার শব্দ করলো, তবে আবরারের ওঠার নাম নেই। কোনো সারা শব্দও দিচ্ছে না। হঠাৎ রুষা মাথায় দুষ্টমি বুদ্ধি আসলো। রুষা, হেই হ্যান্ডসাম, তুমি কি প্ল্যান করছো? ঢাকায় থেকে যাবে? কোনো সমস্যা নেই। তাহলে আমিও মামিকে বলে আমিও ঢাকায় থেকে যাই, তারপর শুধু আমি আর তুমি। কথাটা বলে দুষ্ট হাসি দিল। রুষার মুখে এমন কথা আবরার শোনা মাত্র জোরে একটা ধমক দিয়ে বলল, আবরার, বেয়াদব মেয়ে, যদি তুমি এখান থেকে এখনই না যাও তাহলে বেলকুনিতে নিয়ে এসে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো, রাগান্বিত স্বরে বলল। আবরারের মুখে এমন কথা শুনে রুষা যেন মজা পেল। তাই আবরারকে আরো রাগিয়ে দিতে বলল, রসা, এই হ্যান্ডসাম, তুমি কি আমাকে ইনডাইরেক্ট করে রুমে ডাকতেছো? দেখো, আমি কিন্তু ওইরকম মেয়ে না। রুষার মুখে এমন কথা শুনে আবরার বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে বসলো। এরপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। ভোর 6টায় তারা সবাই রওনা দিল দিনাজপুরের উদ্দেশ্যে। আবরাজের গাড়িতে আছে আবরাজ, মেহেক, আবরার, আরিশা, আরহাম, জারিন, রুষা আর আসিফ। বাকিরা অন্য গাড়িতে বসেছে। এই গাড়ি চালাচ্ছে আবরাজের পিএসি রিশান। তবে সবার আড়ালে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আছে শ্যাডো গ্যাং এর লোকজন ও আরহামের গ্যাংও লোকজন। এত নিরাপত্তা কেউ দেখতে না পেলেও আবার ঠিকই দেখতে পেয়েছে ডিজিএফআই এর ডিরেক্টর বলে কথা। চোখ কান খোলা তো রাখতেই হবে। তখনই আরহাম চিহ্নিত কণ্ঠে বলল,
আরহাম, আবরাজ, ওইদিকে কি সব রেডি করে রেখেছিস? বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে সবাই ক্লান্ত হয়ে যাবে, সবাই তো রেস্ট নিবে। আবরাজ, তোর চিন্তা করতে হবে না। ওইখানে একটা বাগান বাড়ি আমি 10 দিনের জন্য ভাড়া নিয়েছি, ওইখানে সব ব্যবস্থা আছে। ঠিক তখনই মেহেক পাশ থেকে বলল, মেহেক, আমরা ভাড়া বাসায় উঠবো কেন? ওখানে আমার বাবার নিজে তৈরি করা বাসা থাকতে ভাড়া বাসায় উঠবো কেন? পাশ থেকে আবরাজ বলল, আবরাজ, ওইখানে তো এখন তোমার মামা মামি থাকে। মেহেক ভাবলহীন ভাবে বলল, মেহেক, তো ওরা থাকে বলে কি আমরা যাব না? আমার থেকে কেড়ে নেওয়া সকল কিছু আমি ফেরত চাই মন্ত্রীমশাই। মেহেকের এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তখনই আরহাম বলল, আরহাম, আমার বনুটা দেখতেছে অনেক সাহসী হয়ে গিয়ে উঠেছে। মেহেক, সাহসী তো হতেই হবে, আমি একজন মন্ত্রীর বউ, আমার নরম হয়ে থাকলে চলবে না। আর তাছাড়া যার তোমার আর আবরারের মতো ভাই আছে, তার আবার কিসের ভয়? আমি জানি তো আমার সকল বিপদে আমার ভাইরা আমার সামনে দাঁড়িয়ে যাবে। তখনই আবরাজ টিকটারির সাথে বলল, আবরাজ, হ্যাঁ, সব তো তোমার ভাইরাই করে, আর আমি শুধু দেখি। মেহেক, আরে মন্ত্রীমশাই, আপনি এত হিংসুটে হলেন কব থেকে? আবরাজ, আমি আমার বউয়ের জন্য সবসময় হিংসুটেই হব। আবরাজ আর মেহেকের খুনসুটি দেখে জারিন আরো চোখে আরহামের দিকে তাকালো। আরহামের চোখ মেহেকের দিকে, তার মুখে তৃপ্তির হাসি। তার বোনটা যেন সুখে থাকবে সেজন্য। তবে জারিনের মুখে কষ্টের হাসি। সে কেন এমন ভালোবাসা পায়নি? সে তো বড় হয়েছে কিভাবে অন্যের থেকে ছিনিয়ে নিতে হয়, কিভাবে চৌধুরীদের ধ্বংস করতে হবে, এসব শুনে শুনে তারও কি প্রাপ্য ছিল না একটা সুন্দর সুস্থ পরিবেশ? তাও কি প্রাপ্য ছিল না মেহেকের মতো ভালোবাসা? মেহেকের ক্ষতি করতে চাইলে কি সে বা তার পরিবার পারবে? সেখানে আবরাজের মতো বলিষ্ঠ পুরুষ তার সামনে দাঁড়িয়ে যাবে। আরহামের মতো ঘুমন্ত হিংস্র মানুষ ও জাগ্রত হয়ে যাবে যদি শুনে তার বোনের ক্ষতি করবে। আবরারের মতো বুদ্ধিদীপ্ত সাহসী ভাই আছে মেহেকের, সেখানে তারা কিভাবে মেহেকের ক্ষতি করবে? উল্টো মেহেকের ভাইরা যদি বুঝতে পারে, তাহলে শেখ পরিবারের সাথে সাথে তাকেও ধ্বংস করে দেবে। এসব কথা ভাবতে ভাবতে জারিনের বুকে চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। তখনই পাশ থেকে রুষা বলল, রুষা ভাইয়া, আমরা দিনাজপুর গিয়ে অ্যাকশন সিন দেখতে পাবো কি? রুষার মুখে এমন কথা শুনে সবাই হেসে উঠল। ঠিক তখনই আবরাজ আবরারের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, আবরাজ, আমাদের হ্যান্ডসাম অ্যাকশন সিন দেখতেও পারে। আবরাজের মুখে এমন কথা শুনে রুষা এবং আবরাজ দুইজনেরই কাশি উঠে গেল। মেহেক আর আরিশা সন্দেহের চোখে তাদের দিকে তাকিয়ে আছে। আবরার ইনোসেন্ট ভঙ্গিতে আরিশা আর মেহেকের দিকে তাকিয়ে আছে। আবরারের ইনোসেন্ট ভঙ্গি দেখে আরিশা আর মেহেক উচ্চস্বরে হেসে দিল। আবরাজ অপলক দৃষ্টিতে মেহেকের হাসির দিকে তাকিয়ে আছে। আর ঠিক তখনই পেছন থেকে আবরাজের মাথায় আরহাম চাটি মারল। আরহাম, আরে ভাই, ওইটা তোর বউই পরেও দেখতে পাবি। এখন আপাতত চোখটা সামনের দিকে দে, না হলে তো আমরা সবাই অক্কা পাবো। আমার এখনো আর একটি বিয়ে করা বাকি। আমি আমার এই মনের আশা পূরণ না করে মরতে চাচ্ছি না। আরহামের কথা যেন আবরাজ কানেই নিল না, উল্টো বিরক্ত হয়ে বলল, আবরাজ, আমার বউকে আমি দেখতে, তাতে তোর কি? তোর এত জ্বালা কেন? আরহাম, তোর বউকে তুই দেখ, তাতে আমার সমস্যা নেই। তাই বলে অ্যাক্সিডেন্ট করিস না। আমার কিছু হলে আমার হবু বউর কি হবে? আরহাম এর মুখে এমন কথা শুনে আবরাজ ঠিকই বুঝতে পারল তার ভাই যে জারিনকে জ্বালানোর জন্য এসব কথা বলতেছে। অন্যদিকে আরহামের মুখে এমন কথা শুনে জারিনের চোখ যেন জ্বালা করতে লাগলো। গাড়ির এই গুমটি পরিবেশ পরিবর্তন করার জন্য চঞ্চল রুষা তখনই গেয়ে উঠল, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো গানটি। রুষার সাথে বাকিরাও গেয়ে উঠল এই গান। হাসি মজা দুষ্টুমি করতে করতে সবাই পেছনে গেল দিনাজপুরের হিলি বর্ডার সংলগ্ন শ্যামপুর গ্রামে। শ্যামপুরের গ্রাম্য রাস্তা দিয়ে আবরাজে গাড়ি ছুটে চলছিল, আর গ্রামে মানুষ অবাক দৃষ্টিতে গাড়িগুলোর দিকে তাকিয়েছিল।
কারণ তাদের গ্রামে এর আগে এত দামি গাড়ি আসেনি। সবার মনে একটাই প্রশ্ন, কে এলো তাদের গ্রামে? গাড়িগুলো মহসিন শিকদারের মেহেকের মামা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির উঠোনে এত দামি গাড়ি থামতে দেখে মহসিন শিকদার ভরকে গেল। পর মুহূর্তেও নিজেকে সামনে নিয়ে ছুটে গেল গাড়ির কাছে, কে এসেছে তা দেখার জন্য। সবার প্রথমে আবরাজের পাশ থেকে মেহেক দরজা খুলে পা রাখলো বাড়ির উঠানে। মেহেকের এত দামি গাড়ি থেকে নামতে দেখে মহসিন শিকদার এবং তার স্ত্রী রাবেয়া শিকদার অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। পর মুহূর্তেও মেহেকের প্রতি রাগ রাবেয়া শিকদারের মাথা চারা দিয়ে উঠল। রাবেয়া শিকদার তেড়ে গেল মেহেককে আঘাত করার জন্য। যেই মেহেককে থাপ্পড় মারতে যাবে তখনই তার হাত আবরাজ ধরে ফেলল। আবরাজ রাগী কণ্ঠে রাবেয়া শিকদারের উদ্দেশ্যে বলল, আবরাজ, এ হাত যদি আর একবার আমার বউয়ের শরীরে আঘাত করতে আসে তাহলে এই হাত আমি আপনার শরীর থেকে আলাদা করে ফেলবো। আবরাজের মুখে এমন কথা শুনে রাবেয়া শিকদার ভয় পেয়ে গেল। তিনি ভয়ে তার স্বামী মহসিন শিকদারের পেছনে লুকালো। মহসিন শিকদার জন্য একের পর এক ঝটকা খাচ্ছে। এবারে ঝটকা তার জন্য অনেক বড় ছিল, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রী আবরাজ আয়ান চৌধুরী। আর তার মুখ থেকে মেহেক তার স্ত্রী শোনার পর থেকে সে অবাকের চূড়ান্ত পর্যায়ে আছে। মন্ত্রী আবরাজ আয়ান চৌধুরীকে সামনে দেখে মেহেকের মামাতো বোন রেশমা শিকদার নিজেকে আর সামলাতে না পেরে আবরাজ আর মেহেকের সামনে গিয়ে বলল, রেশমা, কিরে মেহেক, তুই তো অনেক বড় খেলোয়াড়, তুই কি দিয়ে মন্ত্রী আবরাজ আয়ান চৌধুরীর মতো একজন মানুষকে বশ করলি? নিশ্চয় রূপ দিয়ে, তাছাড়া আর তোর কি আছে? না আছে বংশ পরিচয়, না আছে বাবা মা। তোর মতো মেয়েকে কি দেখে গ্রেট আবরাজ আয়ান চৌধুরী বিয়ে করবে? রেশমার মুখে থেকে আর কোনো কথাই বের হওয়ার আগে ঠাস ঠাস করে শব্দ করে আর রেশমা ছিটকে পড়ল কয়েক হাত দূরে। সবাই অবাক হয়ে থাপ্পড় মারার ব্যক্তির দিকে তাকিয়ে আছে, আর তিনি রাগে অগ্নিমূর্তি ধারণ করে আছে, যেন সে চোখ দিয়ে সবাইকে বশ করে দেবে। তার চোখ দেখে বোঝা যাচ্ছে এই চোখের শিকদারকে ধ্বংস অনিবার্য। কে হতে পারে সেই ব্যক্তি যে রেশমাকে থাপ্পড় মারল? মেহেক নিজে নাকি অন্য কেউ? কি হতে চলেছে শিকদারের সাথে? শ্যামপুরের চৌধুরী পরিবারের আগমন কি শত্রুদের রাজত্ব ধ্বংস করে দেবে? শ্যামপুরের প্রত্যেকটি মানুষ নতুন মেহেককে দেখতে পারবে নাকি আগে সেই ভাঙা আশ্রয়হীন খড়কুটোর মতো বেঁচে থাকে মেহেককে দেখতে পাবে? গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আরো মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন ক্লিক করবেন। চলবে।